আকমত মুখে মিষ্টি পুড়ে দিতেই বিস্মিত চোখে তাকালো মিশমি। বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল বর্ণ নিজ হাতে তাকে মিষ্টিমুখ করালো। সে বাকশূন্য চোখে হতভম্ব হয়ে তাকিয়েছিল অল্পক্ষণ। বর্ণ ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, নতুন জীবনের পদার্পণের জন্য শুভকামনা। বেস্ট অফ লাক। তুমি পাশে থাকলে সব কিছুই বেস্ট হবে। আই উইশ। বর্ণ ঠোঁটের হাসি প্রশস্ত হয়, আর চোখে সে সূক্ষ্মে দেখা গেল না। এত দ্রুত চলে গেল মেয়েটা, আর একটু থেকে যেতে পারত। পরদিন থেকেই পুরো দমে বিয়ের তোড়জোড় শুরু করে দিল মিশমি ও তার পরিবার। শপিং থেকে শুরু করে জুয়েলারি সব মনের মতো হয়েছে। বর্ণ ক্রেডিট কার্ড মিশমির হাতে তুলে দিয়েছে নিজের। মেয়েটা এত ভেতরে ভেতরে বিস্ময় বাকরুদ্ধ। বর্ণ সত্যিই এত কিছু করছে তার জন্য। শপিংয়ে তুফাকে সাথে নিয়েছিল মিশমি। প্রথমে যাবে না বলায় বর্ণর ধমকে হাস্যহীন মুখে গাড়িতে গিয়ে বসেছিল। অভ্রও গেল তার পাশে বসে। হানিফা বেগমের মিশমিকে মনে ধরেছে প্রচণ্ড। বর্ণর পাশে মডার্ন মেয়েকে ভীষণ মানিয়েছে কিনা। তিনিও সঙ্গে যেতে আবদার রেখেছিলেন। পরে মিশমির অসন্তোষ মুখশ্রী দেখে আর কথা বাড়ায়নি। সুখ তখন গার্ডেনে বসে দোল খাচ্ছে। ফোর্থ ফ্লোরে ব্যালকনি থেকে বর্ণর গিটারের মৃদু টুংটাং আওয়াজ ভেসে আসে। হবু বউয়ের সাথে যায়নি নাকি? সুখ দীর্ঘশ্বাস ছেড়ে গা ঝেড়ে মাথা থেকে সেসব চিন্তা বের করে দিল। দোলনায় পা তুলে বসে বই মেলে ধরল বেখেয়ালি মনোযোগে। সামনে ইয়ার ফাইনাল এক্সাম, প্রচুর পড়া বাকি। যে পুরুষ কোনো কালেই তার আপন হবে না, তার জন্য গুমড়ে মরে কি লাভ? ফলাফল তো প্রতিবার শূন্যই বেরোবে। কিন্তু আবেগের মুহূর্তে এসব বিবেকের কথা যে শুনতে চায় না অবাধ্য মনটা। চোখের সামনে শখের পুরুষকে অন্য নারীর সংস্পর্শে দেখতে না চাইতেও বুকটা কেঁপে ওঠে বারংবার। তার ভালোবাসা যে এক দুদিনের ছিল না, গত 5 বছর ধরে প্রতিটি মুহূর্ত, প্রতি সেকেন্ডের তিল তিল করে মনের কোণে ঘটে ওঠা নিঃশব্দ অনুভূতির সাম্রাজ্য। বর্ণর গিটারের আওয়াজ পেয়েই লাফাতে লাফাতে বাড়ি থেকে বেরিয়ে এলো নোরা। সুখের কাছে ছুটছে সে। অন্যদিন গিটারের আওয়াজ কর্ণকৌঠে পৌঁছাতে সুখ গুটিসুটি পায়ে তার রুমে গিয়ে ঘাপটি মেরে বসত। তবে একা নয়, নোরাকেও টেনে হিসড়ে সাথে নিত। সঙ্গী থাকলে ধমক অথবা বকা খেতে খুব একটা খারাপ লাগে না, যদিও বর্ণ তেমন একটা বকত না ওই সময়টায়। বর্ণ গিটার বাজাচ্ছে। সুখ পাখি, তুমি কি আজও যাবে না? মন খারাপই ভঙ্গিমায় শুধালো নোরা। সুখের মতো তারও কাজটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে, যদিও প্রথম প্রথম বিরক্ত লাগতো। বর্ণ চোখ বুজে যখন গান ধরতো, ওপাশ থেকে সুখ অপলক দৃষ্টি মেলে তাকিয়ে থাকতো কেবল, যেন দুজন হারিয়ে যেত ভিন্ন জগতে। এতে তার প্রয়োজনটা কোথায় ঠিক বুঝতে পারত না নোরা। বিরক্তিতে উঠে আসতে নিলে সুখ হাত চেপে ধরে করুণ চোখে তাকালো। তা উপেক্ষা করে চলে আসতে নোরার ছোট্ট মনটাও সায় দিল না। এই ব্যবহারটা আবার তুফার উপর প্রয়োগ করে দেখার সাহস করেনি সুখ। আপি পাশে থাকলে অগোচরে বর্ণভাইয়ের দিকে তাকিয়ে চোখের তৃষ্ণা মেটাতে পারত না যে। পুরনো দিনের কথাগুলো আরও একবার স্মরণ করে তপ্ত শ্বাস ফেল সুখ। অনুভূতি সব অপাত্রেই কি তবে দান করে এলো এতদিন। আর কখনো যাব না বলে দিলাম তো সেদিন। তুমি একাই যাও নোরা। হাতে থাকা খাতায় কলম ঘষে কথাটি লিখে দিল সে। এতদিন বিপরীত পক্ষ থেকে কিছু পাওয়ার লোভে যেত, তবে আর না। সেদিনের এত অপমানের পরও বেহায়ার মতো তার পাশে গিয়ে বসার প্রশ্নই ওঠে না। তারও আত্মসম্মান বোধ আছে। বাবা সব সময় বুঝিয়ে এসেছে, যেখানে তোমার সম্মান থাকবে না, অবহেলা, অপমান, অকৃতজ্ঞতা ছাড়া, মনে রেখো সেই স্থান তোমার উপযুক্ত নয়। মনের দিক থেকে কিছুটা ভীতু হওয়ায় সুখ বারবার উপদেশটা সব জায়গায় প্রয়োগ করতে পারত না, তবে এখন থেকে করার চেষ্টা করবে। দেখতে দেখতে বিয়ের দিন ঘনিয়ে এলো। শহরের শেষ প্রান্তে অবস্থিত নামিদামি রিসোর্ট অর্কিড হাউস বুক করা হলো। বর্ণ চেয়েছিল বিয়ের খবর মিডিয়ার সামনে প্রকাশ না করতে, কিন্তু মিশমি শুনল না।
হাজারো মেয়ের স্বপ্ন পুরুষকে আজ নিজের নামে দলিল করে নেবে আর পৃথিবীর সামনে তাদের পূর্ণতা তুলে ধরবে না। এমনটা হয় নাকি আবার? এতে বরং নিজের প্রতিই অন্যায়ের সামিল হবে। অ্যাশ কালার ভারী লেহেঙ্গাটা নিঃসংকোচে জড়িয়ে আছে শরীর। ঠোঁটে ঠোঁটে নিউড লিপস্টিক, কানে ঝুমকো, হাতের কবজিতে তোড়া তোড়া চুড়ির রিনিঝিনি শব্দ। শেষবারের মতো চোখের পাপড়িতে মাস্কারা লাগিয়ে ড্রেসিং টেবিলের সামনে থেকে উঠে দাঁড়ালো সুখ। ঠোঁটে হাসি ঝুলিয়ে ঘুরে ফিরে নিজেকে দেখে নিল। সিল্কি চুলগুলো ছড়িয়ে লাগলো পিঠে, কিছুটা সামনে এনে ফেলে রাখলো। সুখ নিজের হাতে সেজেছে, সাজবে না? আজ তো বর্ণভাইয়ের বিয়ে। সম্পর্কে তার কাজিন হয়, কত হৈহুল্লোর আনন্দ করা বাকি, অথচ বাড়ির অধিকাংশ মুখ গোমরা করে আছে। এই যেমন বড় মা, ভদ্রমহিলা ক্ষণে ক্ষণে ছেলের উপর অভিমানের জুড়ে কেঁদে ফেলেছেন। তাকে সান্ত্বনা দিতে ব্যস্ত হলেন ফ্যাকাশে মুখে রুবাইয়াত। আজাদ শিকদার কোথায় বেরিয়ে গেছেন কে জানে। তামিজ শিকদার দেশে ফিরেছেন কাল মধ্যরাতে। তিনিও পরিপাটি হয়ে ড্রয়িং রুমে এসে বললেন, 2:30 বাজে, সবাই রওনা দেবে রিসোর্টের উদ্দেশ্যে। এখন বাজে দুপুর 2টা। বাড়ির কর্তা কর্ত্রীদের পক্ষ থেকে কোনো গেস্টকে ইনভাইট করা হয়নি। দু হাতে লেহেঙ্গা ঈষৎ উঁচিয়ে চঞ্চল পায়ে একের পর এক সিঁড়ি পার করে নিচে নেমে এলো সুখ। অভ্র হাতের সাহায্যে চুল ব্রাশ করতে করতে আচমকা থেমে গেল। পরপর চোখ পাকিয়ে তার চতুর্দিকে ঘুরঘুর করতে করতে বুকে হাত চেপে বলল, ইউ আর লুকিং লাইক এ প্রিন্সেস সুকাপি। ইস, যদি আর 1 বছর তোমার চেয়ে বড় হতাম, ট্রাস্ট মি, তুলে নিয়ে গিয়ে বিয়ে করে নিতাম। মুখে কোনো কিছু বলা আর তা করে দেখানো কিন্তু এক নয় মিস্টার জুনিয়র। ফোনের লেখাগুলো সরু চোখে চেয়ে পুনরায় সুখের হাতে দিয়ে দিল সেটা। বলো ক্ষুণ্ণ মনে, সিরিয়াস হয়ে যাচ্ছ কেন? আমাকে পাত্র হিসেবে কোনো অংশে কম মনে হয়? লিলিপুট, এখনো দুধ দাঁত পড়েনি, অথচ সিনিয়র আপুকে প্রপোজ করা শুরু করেছিস? তুফা এগিয়ে আসে, তার গায়েও পেঁয়াজি রঙের লেহেঙ্গা। অভ্র ক্ষিপ্র চোখে তাকায়। লিলিপুট কথাটা গায়ে লেগেছে খুব। আপি, কে জানে এই লিলিপুট আজ অবধি কতবার প্রপোজ পেয়েছে। সুখ ছুটে এসে তাজিম শিকদারের পাশে বসে বলল। ভদ্রলোক হাসলেন। মেয়েকে উপর নিচ পরখ করতে করতে বললেন, মাশাআল্লাহ, আমার আম্মাকে তো পুতুল বউ লাগছে একদম। মেয়েটা লজ্জা পেল বোধহয়, চোখ বুঝে বাবার বাহুতে মুখ লুকালো। হানিফা বেগম নাক কুঁচকে অন্যদিকে ফিরেও আর চোখে সুখকে দেখতে ভুলেন না। সুন্দরী লাগছে তাকে। মনে মনে মাশাআল্লাহ বলে নিলেন একবার, তবে উপরে কঠোর রইলেন। বোবা মেয়েটা আসার পর ছোট ছেলেটা সবচেয়ে বেশি ওকেই ভালোবাসে। আম্মা আম্মা করে মুখে ফেনা তুলে তারই চোখের সামনে। তার কি এই নিয়ে ওই মেয়ের উপর ক্ষোভ থাকবে না? বর্ণকে দেখা গেল না আশেপাশে, এমনকি রিসোর্টেও না। লাইট কেবল ক্যামেরা হাতে ক্যামেরাম্যান ছুটছেন এদিক ওদিক। রকস্টারের বিয়ে বলে কথা, আকর্ষণীয় শিরোনাম তৈরি করতে হবে তো। আর্টিফিশিয়াল ফুলে, কাপড়ে, ম্যাজিক লাইটে পুরো রিসোর্ট ডেকোরেট করা। ঝিকিমিকি করছে চারিধার। খানিক দূরত্বে মুখোমুখি দুটো স্টেজ। দেশের নাম কামানো আরও অনেক সঙ্গীত শিল্পীরা পদচারণা হয়েছে আজ। সকলে বউ সাজে স্টেজে বসে থাকা মিশমিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়ে কেউ তার পাশে বসেছে, বাকিরা নিজেদের বরাদ্দকৃত জায়গায়। শিকদার বাড়ির সদস্যরা যেন নীরব দর্শকের ভূমিকা পালন করছে। এক স্থানে নিস্তব্ধ বসে আছে রুবাইয়াত আর আইজা। তুফা তার সমবয়সী মেয়েদের সাথে কথা বলছে মৃদু হেসে হেসে। তারা হয়তো মিশমির পক্ষের গেস্ট, অব্র কোথায় কে জানে। সুখ মায়ের পাশেই বসে রয় চুপটি করে। উপরে ঠিকঠাক, অথচ ভেতরটা টিপটিপ করছে সমান তালে। রূপকথার গল্পে রাজকুমারের মতো সকলের চোখে তাক লাগিয়ে বর এলো ঘোড়ার পিঠে চড়ে। উপর হতে গোলাপের পাপড়ি ছোড়া হলো, আতশবাজির আওয়াজে দূষিত হলো আশপাশ। তবে আশ্চর্যের বিষয় হলো, বরবেশে আসা বর্ণর মুখ পুরো ডেকে গেছে টুপুরের পর্দার আড়ালে। মুখের উপর পাগড়ির সাথে সংযুক্ত ফুলের
পর্দাতে থুতনির নিচ পর্যন্ত ডেকে আছে। চেহারা দেখার উপায় নেই। গায়ে শেরওয়ানি। কৌতূহলে পরিবেশে হৈহুল্লোড় বাড়ল যেমন। মাহির সামলে নিল কিছুটা। জানালো, এটা বসের স্বপ্ন। তার রাজ্যের রানীকে নিয়ে যাবে পঙ্খিরাজ ঘোড়ায় চড়ে, এবং বিয়ের পর রানীই প্রথম রাজার মুখ দর্শন করবে। তাই মুখ আড়াল করার এই পন্থা। ন্যায্যগতি মুহূর্তেই ছড়িয়ে গেল সংবাদ। শিরোনাম যেন কিছু মুহূর্তের জন্য রকস্টার আসফিয়ান বর্ণর দখলে। সুখ তাচ্ছিল্য হেসে না পাওয়ার আফসোসগুলো উড়িয়ে দেয়। একটু দূরে সরে আসে। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করেন। বর্ণর মুখে কবুল শুনে মিশমির কাছে গেলেন কাজী। কাগজে কলমে এবং শরিয়া বিধান অনুযায়ী বিয়ে সম্পন্ন হতেই মিশমির ঠোঁটে বিশ্বজয় হাসি ফুটে ওঠে। অবশেষে সে জিতে নিয়েছে রকস্টার আসফিয়ান বর্ণকে। মিশমিকে বর্ণর পাশে এনে বসানো হলো। বরের মুখের পর্দা সরাবে মিশমি নিজ হাতে। একাধিক ক্যামেরা তখন তাদের ঘিরে আছে। ফটোশ্যুট হবে এখন। কৌতূহল, অস্থিরতায় মিশমির শরীর কম্পিত হচ্ছে। বর্ণকে স্বামী রূপে এই প্রথম দেখবে। কিছুটা লজ্জা মিশ্রিত হেসে দুহাতে মুখের পর্দা সরিয়ে অভ্যন্তরে লুকিয়ে পুরুষটির মুখশ্রীতে নজর স্থাপিত করতেই তড়িৎ অদলের রং বদলে গেল মিশমির। এক ঝাঁক হতভম্ব আতঙ্কে তৎক্ষণাৎ আহ শব্দচরণে চেঁচিয়ে উঠে পিছু ছিটকে পড়ে মেয়েটা। উপস্থিত সকলের চোখে বিস্ময় হানা দিল অবিলম্বে। এভাবে আটকে উঠল কেন মিশমি? পর্দার আড়ালে বর্ণ আছে তো? পৃথিবী যেন এক মুহূর্তের জন্য থমকে গেল মিশমির। মস্তিষ্ক নিষ্ক্রিয় হয়ে পড়ে কিছু সেকেন্ডের জন্য। পরপরই বাকরুদ্ধ চিত্তে থমকে আসা গলায় প্রশ্ন করল অস্ফুট স্বরে, কে আপনি? বর্ণ কোথায়? আশেপাশে সকলের নজর পড়ল বরের উপর। তখন অজ্ঞান ব্যক্তির মুখ আড়ালে। চারপাশের কৌতূহল উৎসুক দৃষ্টি শান্ত করতে বর বেশে নিষ্প্রত্য বসে থাকা লোকটি নিজেই নিজের পাগড়ি খুলে নিল। পরপরই দাঁত বের করে হেসে মুগ্ধ চোখে চাইল মিশমের দিকে। রমণী হতবাক। গায়ে কাঁপুনি অনুভব হয়। এলোমেলো মাথার চুল। দৃঢ় মনোবল থাকলে চুলের সংখ্যা গণনা করা যাবে এতটাই পাতলা। কপালটা 5 আঙুলের চেয়ে বেশি দীর্ঘ হবে, এতে কোনো সন্দেহ নেই। শ্যামলা মুখের রং আরো গাঢ় দেখাচ্ছে। দাঁতের কথা কি বলবে? হাসি দিলে দেখা যায় উপরের পাটির একটা দাঁতের স্থান ফাঁকা। ঘৃণায় গা গুলিয়ে এলো মিশমির। ছুটে গিয়ে শেরওয়ানি পরিহিত লোকটির কলার চেপে ধরতে গিয়েও নিজের মাথায় হাত বুলালো। নিজেকে সংযত করে ক্ষিপ্র মেজাজে হিসিয়ে বলল, বর্ণর জায়গায় আপনি কেন? কোথায়ও? স্টেজের নিচে হইচই পড়ে নিমিষে বর বদলে গেল, নাকি দর্শকের জন্য এটা সারপ্রাইজ ছিল? পিঠ ঠেলে একজন এগিয়ে এলো, হাতের তালুতে হাত তালি দিয়ে। সাদা কালো ডোরাকাটা ছোট রুমালে মুখ ঢেকে আছে। দুষার কালো মণিদায় কেবল দৃশ্যমান। সকলের নজর এবার আগন্তুকের উপর গিয়ে বর্তালো। বর্ণ হাত উঠিয়ে মাথার পিছনের গিট খুলে রুমাল টেনে নেয়। আরও এক দফা থমকে উঠে পরিবেশ। বর্ণ কিছুটা মানবশূন্য স্থানে গিয়ে দাঁড়ায়। আশেপাশের প্রশ্নবিদ্ধ উৎসুক চাহনি, অনেক রমণীর ঠোঁটের কোণে হাসিও দেখা গেল। মিশমি ছুটে এলো। বর্ণর কাছাকাছি আসতে হাত উঁচিয়ে তাকে থেমে যেতে বাধ্য করল। ওখানেই স্টপ। বর্ণ, হোয়াট ইজ দিস? কি করলে তুমি এটা? ঠোঁট এলিয়ে অমায়িক হাসে বর্ণ। কি নজর কাড়া সেই হাসিটুকু। স্তরে স্তরে অনড় চুলগুলো ডান হাতে এলোমেলো করে মিশমিকে পরখ করতে করতে তাচ্ছিল্য কণ্ঠে বলে চল, জেলা রংপুর, বকশীবাজার, গলি নম্বর 15। সেখানেই সকাল 10টা থেকে বিকেল 3টে পর্যন্ত ভিক্ষার থালা হাতে নিয়ে বসে থাকতে দেখা যায়। বয়স বেশি নয়, 40-এর আশেপাশে হবে হয়তো। ডোন্ট ওয়ারি। চট্টগ্রামে তার ফ্ল্যাট বাড়ি আছে, যার দাম মাত্র 7 crore। বোঝাই যাচ্ছে ব্ল্যাক মানির কারবার। দুজনের টোনাটুনির সংসার চলে যাবে মিসেস সবুজ মিয়া। মিশমির চোখ ফেটে টুপটাপ পানি গড়িয়ে পড়ে রাগে। হাতের মুঠোয় লেহেঙ্গা চেপে ক্রন্দনরত গলায় বলো, তুমি আমার সাথে এমনটা করতে পারো না বর্ণ। এমনটাই হয়েছে। স্বেচ্ছায় খুশি খুশি কবুল বলেছ, পেপারসে সাইন করেছ, আমি তো জোর করিনি।
মিশমি ঘাড় বাঁকিয়ে তাকালো। অদূরে বরবেশে থাকা সবুজ মিয়াকে ঘিরে রেখেছে অনেকে। মুখের সামনে ক্যামেরার উপস্থিতি একের অধিক। এখনই হয়তো নেট জগতে তোলপাড় উঠবে। পুনরায় বর্ণর দিকে তাকিয়ে বলল মিশমি, ঠকিয়েছ। মানি না আমি এই বিয়ে। ওই রাস্কেলকে তো দেখে নেব, বাট তুমি? কথা বলার ফাঁকে ফোন হাতে তুলল সে। বর্ণ দ্রুত হেসে বলল, লাভ নেই, কিছু নেই ওখানে। অস্থির শঙ্কিত চোখে চঞ্চল হাতদ্বয় দ্রুততার সাথে ফোনের স্ক্রিনে চালিয়ে কাঙ্ক্ষিত জিনিসটা সত্যি খুঁজে পেল না মিশমি। যেটা এতদিন খুব যত্নে গোপন করে রেখেছিল, সেটা আজ কোথায় উধাও হয়ে গেল। আতকে উঠে হতবুদ্ধি হয়ে সে বর্ণর দিকে চাইল। পুরুষটি তখনও বাঁকা হেসে যাচ্ছে। মিশমির এবার লেহেঙ্গার ওড়নার কোনা টেনে এমন কিছু খুঁজতে গেল বর্ণ। পুনরায় বলো, পেনড্রাইভ খুঁজছো? সেটা তো আমার হাতে। পকেট হতে বর্ণ পেনড্রাইভ বের করে মিশমির চোখের সামনে তুলে ধরল। অপরাধী সুরে বলো, সরি, অনুমতি ছাড়া নিয়েছিলাম। এখন এটার কাজ নেই আমার। নাও প্লিজ, নিজের জিনিস ফিরিয়ে নাও। মিশমি বুঝে গেছে আর কিছুই অবশিষ্ট নেই এই পেনড্রাইভেও। সে আক্রোশ নিয়ে এগিয়ে এলো বর্ণর কলার টেনে ধরবে বলে। ডোন্ট মুভ, থেমে যাও নিজের স্থানে। আর মিডিয়ার সামনে এখনই যা যা বলবো তা চুপচাপ মেনে নেবে। বলবে যে তুমি বিশিষ্ট ভিক্ষুক সবুজ মেয়েকে হৃদয় উজাড় করে ভালোবাসো। অসম্ভব। তোমার। বর্ণর হাতের মুঠোয় থাকা ফোনে চলাকালীন ভিডিওতে নজর যেতেই মিশমি থেমে গিয়েছিল পরপর। স্তব্ধ হয়ে গেছে তার আখি জগল। 2 সেকেন্ডও দেখার সাহস হয়নি। ঘৃণা ভরা চোখে তাকিয়ে বলো, সি বর্ণ, তুমি এতটা নিস? আসফিয়ান বর্ণর সামনে তুমি যা উপর লেভেলের খেল দেখিয়েছ তার সামনে সমান। এটা মেনে নাও। আমি তোমায় ছাড়ব না বর্ণ, অথচ আমি তোমায় ছেড়ে দিয়েছি। সবুজ শ্যামল এই পৃথিবীতে বুক ভরে শ্বাস টানছে ছেড়ে দিয়েছি। সবুজ মেয়ের সাথে টোনাটুনি সংসার পাততে ছেড়ে দিয়েছি। নয়তো যা গেম খেলেছ তার শাস্তি হিসেবে বর্ণর ডিকশনারিতে এই সমস্ত শরীর আগুনে জ্বালিয়ে দেওয়া বরাদ্দ ছিল। মিশমির দাঁতে দাঁত নিষ্পষিত করে রয়। চোখ উপসে কান্না ঢেউ ওঠে। সব শেষ হয়ে গেল। দুজনকে একত্রে ফিসফিস করে কথা বলতে দেখে কানাঘুষো শুরু হয়েছে কবেই। কি চলছে এখানে? সকলের মাথার উপর দিয়ে যাচ্ছে যেমন। সবুজ মিয়া সগর্বে নিজের পরিচয় দিচ্ছে মিডিয়ার সামনে। কিছু সময়ের ব্যবধানে হুড়মুড়িয়ে সাংবাদিক ঘিরে ধরল বর্ণকে। বর্ণর রুমালের পূর্বের মতো ডেকে নেয় মুখশ্রী, ঠোঁটে দ্রুত হাসি। পরিবেশটা উপভোগ্য। অনেকেই জানেন মিস মিশমির সাথে আমার সম্পর্ক ভালো, ভাইয়ের নজরে দেখে সব সময়। সেই হিসেবে একদিন তার নিদারুণ ভালোবাসার গল্প শোনালো। তিনি এমন একজনকে ভালোবেসেছেন যার ব্যাংক ব্যালেন্স তো দূর থাকার মতো বাড়িও নেই। ভিক্ষা করে জীবিকা নির্বাহ করে। এটা বিশ্বাসযোগ্য তথ্য। কেউ বিশ্বাস করবে একজন রুচিশীল সঙ্গীতশিল্পী একটা ভিক্ষুককে ভালোবেসেছে? এমন ধরনের নানান প্রশ্ন ছুড়ে এলো বর্ণর সম্মুখে। বর্ণ হাসলো আড়ালে, গম্ভীর সুরে বলল অতঃপর, ভিক্ষুক বলে কি সে মানুষ না? তার মন নেই? শুনেছি ভালোবাসা জোর করে হয় না, দুটি মনের মিলন নিঃশব্দে হয়ে যায় বিনা শর্তে। এখানে রং বর্ণ ইত্যাদি ইত্যাদি ম্যাটার করে না। কিছু সাংবাদিক এবার ছুটে গেল মিশমির কাছে। মেয়েটা অনুভূতিহীন জড় পদার্থের ন্যায় নিস্তেজ চেয়ে আছে। অদৃশ্য একজন প্রশ্ন করল, মিশমি, আপনি সত্যি ভালোবাসেন জনাব সবুজ মিয়াকে, যার জীবিকা নির্বাহের প্রধান মাধ্যম ভিক্ষা? কিন্তু এটা কিভাবে সম্ভব? মিশমি হঠাৎ অদূরে দৃষ্টি ফেলল। বর্ণর হাতে ফোন। তার দিকে তাকিয়ে ফোনখানা ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে তাকে যেন কিছু ইশারা করছে। মিশমির গলা শুকিয়ে আছে, কান্না পায়। সে আরও একবার ঘাড় বাঁকিয়ে সদ্য বিয়ে করা স্বামীর দিকে চাইল। ঘৃণায় চোখে বিষ পড়ল যেন। কম্পিত সুরে বলো, সেরফ হ্যাঁ বাসি। তাহলে প্রথম দেখায় চিনতে অস্বীকার করছেন কেন? সারপ্রাইজ দিয়েছেন রকস্টার সাহেব? মাথা কাজ করছিল না তখন। অনাকাঙ্ক্ষিত ঘটনায় কি নাকি রিয়েক্ট দিয়েছি।
আরও কিছু প্রশ্ন করতে চাইল তারা। মিশমি বিরক্ত দেখায়। সদ্য বিয়ে হয়েছে, টায়ার্ড লাগছে বলে দূরে সরে আসে। মিশমির মা এগিয়ে আসে, মেয়ের উপর রাগে মস্তিষ্ক টকবক করছে। বাহুতে চাপ দিয়ে তার দিকে ঘুরিয়ে জিজ্ঞেস করল, কি সার্কাস হচ্ছে এখানে? এসবের মানে কি? ওই ফকিরের বাচ্চাকে তুই ভালোবাসো মানে? জবাব দিতে পারল না সে। ঠোঁট কামড়ে ছলছল তাকিয়ে রয়। সব কিছু ধ্বংস করে দিতে ইচ্ছে করছে। মন চাইছে ছুটে গিয়ে ওই ফকিরের বাকি দাঁতগুলো মাত্তুল মেরে ভেঙে দিতে। এমন তো হওয়ার কথা ছিল না। বনকে নিজের করে পাওয়ার সাধনা এক নিমিষেই নিঃশেষ হয়ে গেল। আমরা মিশমির পুরো গল্পটা শুনতে চাই। আজ এই বিয়ের আসরে কি কি ঘটে গেল এখনো অনেকেই সবটা ধরতে পারছে না। মিস্টার আফসিয়ান বর্ণ, আপনি কি দয়া করে মিডিয়াকে ক্লিয়ার করবেন? একজন মহিলা সাংবাদিকের কথায় বর্ণ কাজ জাকিয়ে বলো, শিওর। তাদের এই নিঃস্বার্থ জটিল প্রেমের কথা প্রত্যেকের জানা উচিত। অ্যাকচুয়ালি মিস মিশমি নিজ থেকেই বলেছিলেন তিনি এমন একজনকে ভালোবেসে ফেলেছেন। সত্যিটা জানাজানি হয়ে গেলে যাকে সমাজ মিডিয়া তুচ্ছ তাচ্ছিল্য নজরে দেখবে, তার প্রেস্টিজে আঘাত লাগবে, রুচি নিয়ে প্রশ্ন উঠবে। আমি প্ল্যান করলাম তাকে তার ভালোবাসা পাইয়ে দেব। যেহেতু শুরু থেকে তার পার্টনার সম্পর্কে খবর হয়ে গেলে বিয়েতে ঝামেলা হতে পারে, তাই আজকের এই আয়োজন। অবশেষে তাদের ভালোবাসা পূর্ণতা পেল। আমি এমন জুটিকে একত্রে করে দিতে পেরে ধন্য। দেখুন না, মিস মিশমি কৃতজ্ঞতায় কাঁদছে আমার জন্য। মিশমি দূর থেকে বাকরুদ্ধ নয়নে দেখে এবং শুনে গেল রকস্টার আসফিয়ান বর্ণর বানোয়াট মিথ্যা প্রেমের গল্পটা। সে চিৎকার করে কাউকে বলতেও পারছে না, এসব মিথ্যা, বানোয়াট। আমি কোনো ফকির মিসকিনকে ভালোবাসা তো দূর, ঘৃণায় তাকাতেও পারি না। আমার রুচির সাথে তাদের যায়ও না। কিন্তু মিশমি নিরুপায়, নিজের জালে নিজেই ফেসে বর্ণর সব কথায় হ্যাতে হ্যাঁ মেলাতে হচ্ছে আজ। কিন্তু এরপরও সে চুপ থাকবে না। একদিন আসবে, সেদিন আসফিয়ান বর্ণকে এমন অপমান ফিরিয়ে দেবে দ্বিগুণ। তার না হোক, প্রয়োজন তার আপনজনদের টার্গেট করবে। গেস্টরা সকলে কেমন আর চোখে তাকাচ্ছে। মিশমি লজ্জায় অপমানে মাথা নামিয়ে নেয়। ইনভাইটেড বাকি শিল্পীরা চলে গেছে একে একে। নাক ছিটকে কটূক্তি করতেও ভুলল না অনেকে। থেকেও গেল কয়েকজন। স্বচক্ষে বিনোদন দেখতে হবে তো। বিয়ের সংসদে যেই মেয়েরা অনলাইনে হা হুতাশ করেছিল, তাদের মন্তব্যের ফুলচুরি বসেছে। তাদের রকস্টারের বিয়ে হয়নি, তবে কতজন আল্লাহর শুকরিয়া আদায় করেছে। সুখ মুখ কুঁচকে ফোন রেখে দিল। হা হুতাশ করা মেয়েদের মধ্যে অনেকেই বিবাহিত। সুখ অনেকের প্রোফাইল গেটে দেখছে এমন। স্বামী রেখে পরপুরুষের প্রশংসা করতে এদের বিবেকে বাঁধে না। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো সুখ। জনসগমন থেকে দূরে এসে বসেছিল। নুরার হাত ধরে ধীর পায়ে এগিয়ে গেল তামিজ শিকদারের দিকে। বিয়ে যেহেতু হয়নি, এখানে বসে বসে কার মুখ দেখবে? চলার পথে আচমকা কারো সাথে ধাক্কা লেগে পড়ে যেতে নিলে একটি হাত এসে ডান হাতের কবজি চেপে ধরল। সুখ আচমকা তাকায়। অপরিচিত এক পুরুষ অবয়ব সামনে, যার হাতের মুঠোয় তার হাত আটকে। সুখ নিজেকে সংযত করে হাত ছাড়িয়ে নেয়। সরি মিস, অন্যমনস্ক থাকায় দেখতে পাইনি। সুখ কিছুই বলল না। খানিক মাথা ঝাঁকিয়ে কৃতজ্ঞতা জানিয়ে মুহূর্তে ব্যয় না করে নুরার হাত পাকড়ে জায়গায় প্রস্থান করে। অপরিচিত মানুষের সাথে কথা বলার অভ্যাস তার নেই। পুরুষদের সাথে তো একেবারেই নেই। কানে ফোন চেপে রেখেই মেহেবার অদ্ভুত চোখে তাকিয়ে রইল সুখের গতিপথের দিকে। এতবার সরি বলল, অথচ মেয়েটা টু শব্দ করেনি। স্ট্রেঞ্জ। বর্ণ আপন দত্ত নিয়ে হেঁটে মিশমির সামনে এসে থামল। রমণী দাঁতে দাঁত চিপে রাগত চোখে তাকিয়ে নজর সরিয়ে নেয়। দুহাত মুষ্টিবদ্ধ। পাশে তার বাবা মাও রয়েছে। বর্ণ কিছুটা ঝুঁকে আসে। এক্সকিউজ মি, সেদিন ক্রেডিট কার্ড পেয়ে নির্দয়ভাবে যেই লাখ লাখ টাকা উড়িয়েছিলেন, তা আপনার পিতা শ্রদ্ধেয় মুশফিক হায়দারের অ্যাকাউন্ট থেকে আমার অ্যাকাউন্টে সুদে আসলে ট্রান্সফার করে নিয়েছি। বাঁকা হেসে কথাগুলো শেষ করতেই মিশমি অগ্নি দৃষ্টিতে তাকায়। বর্ণ বলে উঠল তৎক্ষণাৎ, ইটস ওকে, আমি কিছু মনে করিনি।
আমরাই তো ভাই বোন। নিজ বক্তব্য শেষ করে সামনে এগিয়ে চলে বন। চোখে গগলস ঠেলে বরের সঙ্গে আসা ঘোড়ার পিঠে চড়ে বসল। মাহিরকে ইশারা দিল বাড়ির সদস্যদের ফিরিয়ে নিয়ে যেতে। বসের আদেশ মাথা পেতে নেয় মাহির। ঘোড়ার টকটক আওয়াজ তুলে বর্ণ সরু পথে যাওয়া ধরে। দুপাশ হতে ক্যামেরার আলো জ্বলছে মিটমিট। কেউ কেউ ক্যামেরা হাতে ঘোড়ার পাশাপাশি ছুটছে, কেউ বা সামনে থেকে ভিডিও করছে। বর্ণর অধর বাঁকানো হাসি। ফট করে ঘাড় বাঁকিয়ে দূরে দণ্ডায়মান আইজের উপর নজর ফেলল সে। ভদ্রমহিলার চোখে প্রশ্নতীত চাহেনি। বর্ণর পাঠ করা কথা যে তিনি বিন্দু পরিমাণও বিশ্বাস করেনি তা ওনার চোখে স্পষ্ট। তার পাশেই ছিল সুখ। চোখাচোখি হতেই মেয়েটা নজর সরিয়ে নিল দ্রুত। এভাবে তাকানোর কি আছে? টের বেটের হলে ঘোড়া হতে ছিটকে পড়লে কি হবে? মাহির যখন শিখদের পরিবারের সকলকে নিয়ে ফিরে এলো তখন বর্ণ ড্রয়িং রুমে পায়ে পা তুলে সোফায় বসে আছে আয়েশি ভঙ্গিতে। আজাদ শিকদার খেপে গেলেন অযথায়। রুমে না গিয়ে সোফায় বসলো বর্ণর মুখোমুখি। বাকিরাও আর এদিকে ওদিকে গেল না। রুবাইয়া, তামিজ শিকদার, আইজা এবং হানিফা বেগম স্থির হলেন সেখানে। আসল সত্যিটা তো জানতে হবে। সুখ ড্রয়িং রুমে ভিড়িয়ে হেঁটে গেল সামনে। অভ্র সোফায় হাতল লাফিয়ে হানিফ বেগমের গা ঘেঁষে বসতে বৃদ্ধে মুখ কুঁচকে নিলেন। এত বড় হয়েও গা ঘেঁষাঘেঁষি গেল না নাতনিটার? কি চলছে এসব? আজাদ শিকদার হাস্যহীন মুখে গম্ভীর গলায় প্রশ্ন করলেন। ছেলের কাজে প্রচুর রেগে আছেন ভদ্রলোক। বর্ণ গাছাড়া ভাব নিয়ে বলো, কোথায় কি চলছে? অসভ্য ছেলে, হেয়ালি করবে না একদম। কি ঘটছে এগুলো? জবাব চাই এখনই। বড় হয়েছ বলে মনমর্জি করবে সব জায়গায়। আজকে যা ঘটিয়েছ ভবিষ্যতে মেয়েটার ক্যারিয়ারের প্রভাব পড়তে পারে। এটার ওর প্রাপ্য ছিল, পেয়েছেও তাই। বর্ণ, যা জানতে চাইছে উত্তর দাও। নিজেকে সামলে খুব ঠান্ডা স্বরে বলেন আজাদ। তামিজ শিকদার এক পলক ভাইয়ের দিকে চেয়ে পরপর বর্ণর দিকে চাইল কৌতূহলী মনোভাবে। কতদিন আগে একটা পার্টি ছিল আমাদের। হাসি আড্ডায় ড্রিঙ্কস ওভার নিয়ে ফেলেছিল। ও, ড্রিঙ্কস করো? এতটা অধপতন? বর্ণ কপাল কুঁচকে ভ্রুক্ষেপহীন অন্যত্র নজর সরিয়ে নেয়। তামিজ শিকদার জানতে চাইলেন, তারপর? সেই সুযোগে মিশমি আমার একটা রুমে নিয়ে গেল আর জোর জবরদস্তি করে নিজেকে বিলিয়ে দিতে চাইছিল আমার কাছে। সুখের পদযোগল থেমে যায় সিঁড়ির কাছাকাছি গিয়েই। তড়িৎ পিছু ঘুরল সে। আইজে চেঁচিয়ে উঠলেন, আর তুমিও? উফ আম্মু, তোমার ছেলে অতটা নিকৃষ্ট মন মানসিকতা নিয়ে চলে না। সেন্স পুরোপুরি ছিল না মানছি, কিন্তু একটু একটু ছিল। ওকে ছুঁড়ে ফেলে তো আমি রুম ছেড়ে বেরিয়ে এসেছিলাম ঠিকই, কিন্তু ওই কিট কী করেছে জানো? সকলের উৎসুক দৃষ্টি দেখে বর্ণ দাঁতে দাঁত নিষ্পষিত করে বলো। পরবর্তীতে ওই রুমে দুজনের ধস্তাধস্তির ভিডিও আমার সামনে তুলে ধরে বলছিল যদি আমি তাকে বিয়ে না করি সে ভিডিও মিডিয়াকে দিয়ে দেবে। জোর জবরদস্তি তার সম্মান হানি করার চেষ্টা করেছিল, এমন কিছুই বলবে। আমার প্রেস্টিজ, আমার এতদিনের নাম, অ্যাচিভমেন্ট ডিস্ট্রয় করে দেবে এক নিমিষেই। কত বড় কলিজা! ওই সস্তার ট্রিক্স ফলো করে বর্ণকে ব্ল্যাকমেল করে। তার এই সামান্য শাস্তিটা পাওয়া উচিত। তাই বলে একটা ভিক্ষুকের সাথে বিয়ে দেবে? দাদু ভাই বেঁচে থাকলে তার কথা ভেবে দেখতাম। বর্ণার তড়িৎ জবাবে হানিফা বেগম থমথমে মুখে চুপসে গেলেও অভ্র গদগদ কণ্ঠে বলো, হ্যাঁ, তখন সতীনের সাথে একসাথে মিলেমিশে সংসার সামলাতে পারতে। মিশমিকে তো তোমার ভীষণ পছন্দ। হানিফা বেগম চোখ রাঙিয়ে কঠোর দৃষ্টিতে চাইলেন। ধমকে উঠলেন যথাসম্ভব, চুপ! কত ভালো ভেবেছিলাম মেয়েটাকে, অথচ শেষে কি বের হলো? আমার আদরের নাতির সাথে পাঙ্গা নিয়েছিল। আজাদ শিকদার হাতে কপাল ঠেকালেন। ছেলের সামনে কি প্রতিক্রিয়া দেখানো উচিত খুঁজে পাচ্ছেন না। আইজে হতভম্ব চোখে চুপচাপ নির্বিকার ভঙ্গিতে বসে থাকা ছেলেকে দেখে যাচ্ছেন। কার মতো হয়েছে এটা? নির্ঘাত শাশুড়ি মায়ের মতো। এতে কোনো সন্দেহের অবকাশ নেই। গলা খাকারি দিয়ে তামিজ শিকদার এক ঝলক রুবাইয়াতকে দেখে উঠে দাঁড়ালেন। সব তো জানা হয়ে গেছে। চারপাশ হতে একে একে সকলেই প্রস্থান করল, অথচ নিজ স্থানে জড়ো পদার্থের ন্যায় থম মেরে বসে রইল মিশমি। হাত দুটো মুঠোবদ্ধ, মুখের মেকআপ ভাসা ভাসা হয়ে গিয়েছে, ঠোঁটের লিপস্টিক এলোমেলো। রাগের তোপে, পরাজয়ের দুঃখের ভারে মুখে হাত ঘষতে ঘষতে এই অবস্থা করেছে নিজের।
মস্তিষ্কে বিস্ফোরণ চলছে তার, দাঁতে দাঁত খিসে আসছে। এত সহজে ভেস্তে গেল সব কিছু। ভিডিওর নাগাল কিভাবে পেল বন? সে তো আগলে আগলে রেখেছিল সব কিছু। আকাশ আধারে ডেকে পড়েছে ধীরে ধীরে। এখনই রাত্রি নামবে। সামিয়া গম্ভীর মুখে এগিয়ে এলো মেয়ের দিকে। মিশমির কাছাকাছি এসে বলল থমথমে গলায়, সন্ধ্যা হয়ে আসতে, ফিরতে হবে আমাদের। তির্যক চোখে মুখে তুলে তাকালো মিশমি। নীরবে মাথা জাকিয়ে নিঃশব্দে উঠে দাঁড়ায়। কয়েক ধাপ এগোতেই পেছন থেকে ভেসে আসে পুরুষালী লাজুক স্বর। ওয়াইফি, আমায় একা রেখে এভাবে চলে যাবে? শব্দ কটা কর্ণ কৌটরে পৌঁছতেই মাথায় রক্ত উঠে গেল মিশমির। ঝড়ের গতিতে ফিরল পিছু। খানিক দূরেই দাঁড়িয়ে আছে সদ্য বিবাহিত বর সবুজ মিয়া। মুখে টিস্যু চেপে লাজুক মুখে তার দিকে চেয়ে আছে। মিশমি এদিক ওদিক দেখার প্রয়োজন বোধ মনে করল না। ছুটে গেল হাত কিরমিরিয়ে। নিয়ে যাচ্ছি তোকেও। বলার ফাঁকে নিষ্ঠুর গতিতে লোকটার চুলে হাত চালালো সে। সর্বস্ব দিয়ে টান মারতে চুলগুলো সব হাতে চলে এলো তার। মিশমি আশ্চর্য নেত্রে নিজের হাতের দিকে চেয়ে পরপরই সবুজের মাথার দিকে চাইল। লোকটার কুচকুচে কালো চুল মাথাতেই আছে, তবে এগুলো কি নকল চুল? এটা তো নকল। হতবাক কণ্ঠে বলে উঠল ঋষিকা। মিশমির ফ্রেন্ড হয়। মেয়েটা চোখ পাকিয়ে সামনে তাকায়। প্রচারিত নামানুসারে সবুজ মিয়া নিজের মুখের নকল গোঁফ দাঁত মেকআপ তুলে শীতল চোখে মুচকি হেসে মিশমির দিকে চাইল। রমণী তখন বিস্ফোরিত চোখে হাঁ করে তাকিয়ে। একটু আগে যাকে মধ্যবয়স্ক ঘৃণা ধরে আসা বাজে দেখাচ্ছিল, এখন তাকে সুদর্শন বললেও ভুল হবে না। খোঁচা খোঁচা দাড়ি, মাথা ভর্তি কালো চুল, ঠোঁট পাকানো হাসি, সবই তো সুন্দর। আপনি? আনমনের সামনে আঙুল তাক করে অদ্ভুত স্বরে প্রশ্ন করে মিশমি। মাথা ঘুরে আসছে তার। এটা আবার কোন নতুন খেলা? লোকটা হাসল কিঞ্চিত, বলল নকল। তাহলে বিয়ে? এই বিয়ে, কাজী সবটাই নকল ছিল। সত্যি? মিশমি ঠোঁটে বিস্ময় বিশ্রী হাসি ফুটল আচমকায়। জানে পানি পেল যেমন। লোকটা ফের হেসে বলল, কান চুলকে। বর্ণ কিন্তু সত্যি সত্যি ভিক্ষুকের তালাশ করেছিল, সত্যিই বিয়ে পড়িয়ে দেওয়ার নিয়তে। আমি বুঝিয়েছি শুনিয়ে প্ল্যান চেঞ্জ করলাম। যত খারাপই হোক, এমন একটা সুইট মেয়ের পাশে বুড়ো ভিক্ষুক মানাতো না। খুশিতে বিস্ময় মিশমির শরীর কাঁপছে। জিভে ঠোঁট ভিজিয়ে আচমকা ঝাপটে ধরল সামনে দণ্ডায়মান লোকটাকে। থ্যাংক ইউ সো মাচ। পরপরই সরে আসে। অত্যাধিক বিস্ময় মাথায় মুখে হাত চেপে ক্ষণকাল থ মেরে দাঁড়িয়ে থেকে ছুটে গেল সামিয়ার কাছে। মাম্মি, শুনছো তুমি? কোনো ভিক্ষুকের সাথে আমার বিয়ে হয়নি। সামিয়াকে কিছু বলার সুযোগ না দিয়ে সে পরপর মুশফিক হায়দারের কাছে গেল উম্মদের জন্য। ড্যাড, তুমি শুনেছ? বিয়ে হয়নি আমার। মিশমি হুট করে পাশের চেয়ারে বসে পড়ল। চিৎকার করে বলতে ইচ্ছে করছে তার, হে পৃথিবী, দেখো দেখো, আমার বিয়ে হয়নি কোনো ছোট লোকের সাথে। বিয়ে হয়নি সুবাদে বর্ণকে না পাওয়ার আফসোস কিছু পলর জন্য ভুলে গেল মিশমি। সত্যি বিয়ে পড়ায়নি বলে মনে মনে বর্ণর প্রতি কৃতজ্ঞতা জানান দিল। একটু স্বস্তির নিঃশ্বাস ছেড়ে সামনে তাকাতেই ঋষিকা বলল, কিন্তু মিডিয়া নেট জগতে আজকের এই বিয়ে নিয়ে তুলপাড় উঠেছে দেখ। শিরোনাম, প্রেম মানে না কোনো বাধা। ভিক্ষুক হোক বা প্রেসিডেন্ট, সবার মনেই ভালোবাসা লুকায়িত আছে, যা প্রমাণ করে দিলেন সঙ্গীতশিল্পী মিশমি এবং ভিক্ষুক সবুজ মিয়া। স্মরণীয় জুটি। মিশমির হাসি উধাও হয়ে গেল নিমেষেই। বর্ণ নিষেধ করেছিল মিডিয়ায় প্রকাশ করতে। সেই নিজের পায়ে নিজেই কুড়াল মারল। নিশ্চয়ই এটাই বর্ণর প্ল্যান ছিল। যা সে করে দেখাবে বলে হুমকি দিয়েছিল, বর্ণ সেটাই করে দেখিয়েছে। এখন কি হবে তার? এই মুখ কিভাবে দেখাবে জনসাধারণের সামনে? সশব্দে ফোন বাজতেই বর্ণ ভুরু কুঁচকে স্ক্রিনে নজর আবদ্ধ করে। সিয়াম ওরফে সবুজ মিয়ার তলব এসেছে। সে কল রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে সিয়াম বলল, দোস্ত, মিশমিকে সব বলে দিয়েছি। বর্ণর মুখের রং পাল্টে এলো। দাঁত চিন ফিরিয়ে কঠিন ভাষায় দুটো গালি ছুঁড়ে বলল, আরও কয়েকদিন যেতে দিতে বলেছিলাম তোকে। সিএমের অপরাধী কণ্ঠ, কি করতাম বল? বেচারি অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর হয়ে গেছিল। আমি ভাই জনদরদি, চোখের সামনে এমন করুণ অবস্থা সহ্য করতে পারছিলাম না। তাছাড়া
একেই। তাছাড়া রমণী আক্রমণাত্মক হয়ে উঠেছিল, চুল খুলে হাতে নিয়ে ফেলেছে, তাই লুকিয়ে রাখতে পারিনি বিষয়টি। বর্ণ কথার ফাঁকে ড্রাইভিং রুম ছেড়ে উঠে এসেছিল। আনমনে হাঁটতে হাঁটতে নজর গেল সামনে। বোবা ফুল রেলিং ধরে স্থির দাঁড়িয়ে আছে, পরনে এখনো লেহেঙ্গা। বর্ণ ঠোঁট ছিঁড়ে বাঁকা হাসি ফুটে, ফোন কানে রেখেই এগিয়ে যায়। সুখ থমেরে রয়, উল্টো ঘুরে চলে যেতে চায়, কিন্তু টাকনোর নিচে লেহেঙ্গা পিষে আছে। এমত অবস্থায় পিছিয়ে গেলে পা বিঁধে পড়ে যেতে পারে। সে নজর সরিয়ে নিল দ্রুত। বর্ণ হেলে দুলে সামনে এসে পাশ কাটিয়ে যাওয়ার সময় পিঠ হেলিয়ে ঝুঁকে গেল তার সামনে। ঠোঁটে সেই চিরচেনা দ্রুত হাসি। অস্বস্তিতে কুঁকড়ে গেল সুখ। হাঁসফাঁস করে ঠোঁটে ঠোঁট খুঁজে পাশে ফিরতে চোখে চোখ পড়ে। বর্ণ আচমকাই, খুশি হচ্ছিস কেন? আমি কিন্তু তোকে ভালোবাসবো না। কানের গোড়ায় বর্ণর অকম্মত ফিসফিসিয়ে বলা কথায় সুখ প্রতিক্রিয়া হারায়। ফ্যালফ্যাল করে হতবুদ্ধির ন্যায় চেয়ে রয়। পুরুষটির সাথে তার কথা বলতে ইচ্ছে নেই, কিন্তু ওনার ভুল ধারণাটা তো ভেঙে দিতে হবে। হাস্যহীন মুখে অনিচ্ছা সত্ত্বেও ইশারায় জানতে চাইল সুখ, আমার অখুশি আপনি কিভাবে বুঝলেন? মুচকি মুচকি হাসছিলিস যে। অত্যধিক হতভম্বে চোখ পাকিয়ে আসে সুখের, আনমনে হাত চলে যায় ঠোঁটে। সেথায় আলতো ছুঁয়ে ছুঁয়ে পরখ করে দেখে, ঠোঁট তো সরেনি, স্থির আছে। তবে বর্ণভাইয়ের এমন উক্তির কারণ সে ইশারায় প্রশ্ন করল, আমি কবে হাসলাম? সেটা তুই না বুঝলেও আমি ঠিকই বুঝেছি। বর্ণের ঠোঁট বাঁকানো নিঃশব্দ নিঃসংকোচ হাসি। সুখ আশ্চর্য না হয়ে থাকতে পারল না। নিষ্ঠুর মানব কিভাবে হাসতে দেখো। তার সাথে সেদিন এত বাজে ব্যবহার করার পরও এতটা স্বাভাবিক। চোখে মুখে নেই কোনো অপরাধবোধ, নেই কোনো অনুশোচনা। লজ্জাটুকু খুয়েছে নাকি? কিন্তু তার তো আছে লজ্জা, আত্মসম্মানবোধ। মিশমির সাথে বিয়ে ভেঙেছে তাতে কি? সে তো দ্বিতীয়বার ভালোবাসা ভিক্ষে চাইতে যাবে না এই পাষণ্ড পুরুষের দুয়ারে। না তার পক্ষ হতে কোনো প্রকার ভালোবাসা পাওয়ার আশা রাখবে। যে মানুষটি একবার সুখের উপর প্রত্যাখ্যান করে সুখের সুপ্ত অনুভূতির অপমান করে পায়ে পিষেছে, চোখের সামনে তার হৃদয়ের এক একটা অব্যক্ত অনুভূতি ফুটিয়ে তোলা চিরকুট খণ্ড খণ্ড করে ছুঁড়ে ফেলেছে তুচ্ছ তাচ্ছিল্য করে, সে বারবার এমনই করবে। সুখের এখনও সেই দৃশ্য চোখের তারায় ভাসছে। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। অন্তঃস্থলে হুঙ্কার উঠে, এই সুখ আর কখনো বর্ণকে ভালোবাসার কথা বলে যাবে না। ভালোবাসার কোনো অধিকার নেই যে তার। সুখ শক্ত মুখে দু হাত বুকে বেঁধে অন্যত্র নজর ফেরায়। সে তাকাবে নয় তুষার কালোমণি চোখের ক্ষুরদার দৃষ্টিতে, না মনের দুর্বলতা প্রকাশ করবে নিজের। হ্যাঁ, সে এখনও ভালোবাসে বর্ণকে, ভীষণ ভালোবাসে। হয়তো আজীবন নীরবে ভালোবেসে যাবে, কিন্তু বিনিময়ে আর দ্বিতীয়বার ভালোবাসা খুঁজতে যাবে না, কখনো না। অপমানিত হতে তার খুব ভয় লাগে। নিজেকে তখন পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী মনে হয়। বর্ণ ভুরু গুটিয়ে গালের ভেতরে জিভ নেড়েচেড়ে দ্রুত কদমে সিঁড়ি পার করে উপরের উদ্দেশ্যে হাঁটা ধরল। বোবাফুল তার সাথে কথা বলতেও অনীহা দেখাচ্ছে। তার সাথে? এটা কি অভিমান? সে তো অভিমান ভাঙাতে অভ্যস্ত নয়। এসব তার ক্যারেক্টারের সাথে যায়ও না। সুখ কক্ষে এসে ধপ করে বিছানায় বসে পড়ল। মনটা অন্যমনস্ক হয়ে আছে। থুতনিতে হাত ঠেলে রমণী অদৃশ্য চেয়ে রয় অল্পক্ষণ। অযথাই হৃদয় ছটফট করছে। সত্যি, ভেতরে ভেতরে সে প্রফুল্ল। বর্ণভাই বিয়ে ভেঙে দিয়েছে। পুরুষটি তার না হলেও আপাতত অন্য কারো হয়ে যায়নি চিরতরে। এই ভেবে মনে প্রজাপতিরা টানা ঝাপটে উঠছে যেমন। অজান্তেই ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে সুখের। পরপরেই ধড়াম করে বেডে গা ভাসিয়ে দেয়। সে তো খুশিটুকু ভেতরে ভেতরে হয়েছিল, কিন্তু বর্ণ কিসব বলে গেল তখন। এই সুখ, তুমি এখনো ফ্রেশ হওনি? ভেতরে প্রবেশকালে অবাকতার স্বরে বলে উঠল নোরা। সুখ তড়িৎ কার উঁচিয়ে চাইল। মুখে অসন্তুষ্ট ফুটিয়ে তৎক্ষণাৎ দরজার দিকে আঙুল তাক করে বোঝালো, কঠোর মুখ হয়াবে, এখনই বের হও আর অনুমতি নিয়ে প্রবেশ করো। বাচ্চা মেয়েটার মুখ চুপসে আসে, থেমে গেল পথিমধ্যই। সুখ সবসময় এমনই করে, কিন্তু তার এমন অনুমতি নিতে ভালো লাগে না। অনুমতি চাইলে যদি উত্তর না হয়, মান সম্মান সব শেষ।
আমি তো ছোট, অনুমতি নিয়ে কি করব? ছোট হোক বা বড়, কারো জিনিস ধরার আগে অথবা রুমে প্রবেশের আগে অনুমতি চেয়ে নেওয়া জরুরি। যাও আর অনুমতি নাও। সুখ নিজের মনের ভাব হাতের ইশারায় বুঝিয়ে দিল। নুরা সবকিছু পুরোপুরি ভাবে বুঝতে অক্ষম হলো। তবে এটুকু বুঝলো তার অনুমতি নিতেই হবে। সে গোমরা মুখে দরজার বাইরে গিয়ে দাঁড়ায়। মিয়ে যাওয়া স্বরে জানতে চাইল, অসুখ আসবো? সুখের ঠোঁটে অদৃশ্য হাসি দেখে গেল। গম্ভীর্য মুখে ডান হাত উঁচিয়ে তর্জনী এদিক ওদিক নাড়িয়ে অস্ফুট স্বরে বলল, আ, যার অর্থ না। নূর অনুমতি পায়নি, সঙ্গে সঙ্গে ছটফটে কণ্ঠে তেতে উঠল সে। এজন্য আর অনুমতি নেব না। যখনই দরজা খোলা পাবো, মন চাইলে অমনি ভেতরে ঢুকে পড়ব, দেখে নিও। ঠোঁট এলিয়ে হুট করে হেসে ফেলল সুখ। হাত উঁচিয়ে এবার আসার জন্য অনুমতি দেয়। নূরা ধূপধাপ পা ফেলে বেডে এসে বসল সুখের কাছাকাছি। চাচু তোমায় ডাকছে। হঠাৎ কিছু মনে পড়ার মতো চোখ পাকিয়ে মাথা জাগালো সুখ। আব্বুর সাথে তেমন একটা কথাই হয়নি কাল থেকে। সে উঠে গেল বেড ছেড়ে, কাবার্ডের দিকে ছুটে গিয়ে জামা নিতে নিতে নুরাকে বোঝালো, ব্যাস এখনই চেঞ্জ করে নিচ্ছি, তারপরেই যাব। ফোনটা দাও না সুখ পাখি। কি দারুণ আবদার। সুখ এবার বুঝে গেল নুরা চাচ্চু ডাকছে, খবরটা দেওয়ার চেয়ে বেশি ফোনের আশা এসেছে। দুধারে মাথা ঝাঁকিয়ে বালিশের নিচ হতে ফোন তুলে তার হাতে দিয়ে বাথরুমে ঢুকে গেল সুখ। গরম লাগছে প্রচুর, গোসল না দিলেও নয়। নুরা মুখ কুঁচকে ঠোঁট উল্টে গেম খেলে স্টার্ট করে। এই একটা ফোল্ডার ছাড়া বাকি সব লক করা। তাও ভালো, তুফা অভ্রত নিজেদের ফোনই ধরতে দেয় না। আর বর্ণটা, মুড ভালো থাকলে কত সুন্দর করে কথা বলে, অন্যথায় ধমকে ধমকে কলিজা নড়বড়ে করে দেয়। সেদিন অপরাজিতা ফুল ছিঁড়তে গিয়েছিল নুরা। গাছটা বর্ণর পছন্দ অনুযায়ী মাহির এনে লাগিয়েছে গার্ডেনে। ফুল ছিঁড়ার অপরাধে 2 ঘন্টা যাবৎ টাটকা রোদে দাঁড় করিয়ে রেখেছিল। রৌদ্রের তীর্যক রোশনি সহ্য করতে না পেরে সে কেঁদেছিল। ফর্সা মুখশ্রী রক্তাভ বর্ণ ধারণ করেছে। টোকা দিলেই রক্ত ঝরবে যেমন। ক্রন্দরত গলায় বারবার মাপ চেয়ে নিচ্ছিল, কিন্তু পাষাণ বর্ণ কানে নেয়নি তার আকুতি। ছায়ার বসে তৃপ্ত চোখে তার কান্না দেখে গেছে, যেন চোখের আর মনের তৃষ্ণা মিটাচ্ছিল নুরার চোখের পানিতে। বাড়ির প্রতিটি সদস্য হাজির হয়েছিল সেদিন। আইজা ছুটে নুরার কাছে যেতে চাইলে কেমন উগ্র হয়ে উঠে বর্ণ। চোখের দৃষ্টি পাথুরে, মণিদ্বয় টকটকে লাল। সে প্রথমবারের মতো আইজা ভয় পেয়েছিল ছেলের আচরণে। কেমন হিংস্র কণ্ঠে বলেছিল হিসিয়ে, ভুল তো ভুলই, সেটা ছোট হোক বা বড়, সামান্য কিংবা অসামান্য, অপরাধ করেছ, শাস্তি তো পেতেই হবে।